হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম শুরু করব। দুটো ভিডিও লাগবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়োনাইজেশন শক্তি, এই দুটো পর্যাবৃত্ত ধর্ম নিয়ে, আর বাকিটা পরের ভিডিওতে হবে। আশা করা যায় আর আজকেরটা এবং আর এরপরে আর একটা ভিডিও করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এখন পর্যায়গত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে সেই সব ধর্ম বৈশিষ্ট্য মৌলের যেগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একটা ছোট এক্সাম্পল বলি, যেমন ধরো পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ। আমরা যদি পর্যায় সারণীর যে কোনো একটা পর্যায় বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে চলে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ হ্রাস পেতে থাকে, কমতে থাকে। এবং আমি যদি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধের মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। মানে এটার কোনো অন্যথা হয় না। অন্যথা হয় না মানে ধরো গ্রুপ 1-এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যত আমি নিচের দিকে নামছি তত পরমাণুগুলোর আকার ক্রমশ বাড়ছে। এরকম হয় না যে লিথিয়ামের পরে সোডিয়ামের আকার বেড়ে গেল, পটাশিয়ামেরটা তার থেকে আবার কমে গেল, মানে সোডিয়ামের থেকে কমে গেল পটাশিয়ামের থেকে আবার রুবিডিয়ামের আকার বড় হলো, আবার রুবিডিয়ামের পরে সিজিয়ামের আকার আবার কমে গেল, ছোট হয়ে গেল। এরকম হয় না, একটা নির্দিষ্ট অর্ডারে বাড়তেই থাকে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমতেই থাকে ক্রমশ। এই যে একটা নিয়মিত পরিবর্তন, এই নিয়মিত পরিবর্তনটাকেই বলা হয় পর্যায়গত ধর্ম। এখন মৌলিক পদার্থের বেশ কিছু ধর্ম আছে যেগুলো এরকম পর্যায় সারণীতে আমরা যদি পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর যাই, পর্যায় বরাবর যাই মানে বাঁ দিক থেকে ডান দিকে, আর শ্রেণী বরাবর মানে হচ্ছে ওপর থেকে নিচের দিকে যদি আমরা যাই, তাহলে দেখবো যে এরকম বেশ কিছু ধর্ম আছে যেগুলো আবার যাদের পরিবর্তন আবার এইরকম নিয়মিত নয়। তাদেরকে আমরা পর্যায়গত বা পর্যাবৃত্ত ধর্ম বলি না। ঠিক আছে, তো সেই রকম দু একটা যৌগের এক্সাম্পল আমাদের দিয়ে রাখতে হবে, কারণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে আসে ওরকম যে 4টে ধর্মের নাম বলে দেবে, দিয়ে বলবে যে এদের মধ্যে কোনটা পর্যাবৃত্ত ধর্ম বা এদের মধ্যে কোনটা পর্যায়গত ধর্ম নয়। এরকম 4টে অপশান থাকবে, তার মধ্যে সিলেক্ট করতে হবে। তাহলে শুরুতে হচ্ছে আমরা এর ডেফিনিশনটা বলি যে মৌলের যেসব ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, ঠিক আছে, তাদের বলে পর্যায়গত বা পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, সমস্যা নেই কোনো। উদাহরণ, পর্যাবৃত্ত ধর্মের উদাহরণ হচ্ছে আমাদের যেগুলো পড়তে হবে এখানে, সেগুলো আমি আগে বলি। পারমাণবিক ব্যাসার্ধ, 2 নম্বর হচ্ছে আয়োনাইজেশন শক্তি, অনেকে আয়নীভবন শক্তিও বলে, আর একটাও নাম আছে বাংলাতে, সুতরাং এই নামটা মনে রাখাই বেটার। পারমাণবিক ব্যাসার্ধকে ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, আয়োনাইজেশন এনার্জিকে আইই দিয়ে প্রকাশ করা হয়। থার্ড হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইংরাজিতে আমরা একে বলি ইলেকট্রো নেগেটিভিটি, ইংরাজিটাও জানতে হয়, ইএন। 4 নম্বর হচ্ছে মৌলের জারণ ধর্ম, 5 নম্বর হচ্ছে বিজারণ ধর্ম। জারণ বিজারণকে ইংরেজিতে অক্সিডেশন আর রিডাকশান বলে, তোমরা নিশ্চয়ই জানো। অক্সিডেশন লিখে রাখি, অক্সিডেশন, আর এইটাকে বলা হয় বিজারণকে বলা হয় রিডাকশান।
এবং আমরা যখন বাংলাতে জারণ বিজারণ একসঙ্গে উচ্চারণ করি, সেইটা ইংরেজিতে এই বিজারণের রিডাকশানের আরইডি আর অক্সিডেশনের ওএক্স, এই দুটোকে নিয়ে একসঙ্গে বলা হয় রেডক্স। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া যদি আমরা বলি কোনো কারণে, তাহলে সেটার ইংরেজি টার্ম হবে রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? এছাড়াও ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই সমস্ত ধর্মগুলো হচ্ছে পর্যাবৃত্ত, কারণ এরা নির্দিষ্ট ক্রমে নিয়মিতভাবে এদের পরিবর্তনটা ঘটে। আরেকটা ধর্ম আছে, আমি উপরে লিখছি, যেটা আমাদের পড়তে হবে না, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এটা কি কেন জানারও দরকার নেই, হ্যাঁ, যাই হোক। তো এই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত বা পর্যায়গত ধর্মের উদাহরণ। এইবার কিছু ধর্ম আছে যেগুলো বললাম যারা পর্যাবৃত্ত নয়, অর্থাৎ যাদের পরিবর্তনটা নিয়মিত নয়, পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর পরিবর্তন অনিয়মিত, অনেক সময় পরিবর্তন হয়ই না এরকম। তো তাদেরকে আমরা বলছি ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম হচ্ছে তারা যেসব ধর্ম পর্যাবৃত্ত নয়। তাদের এক্সাম্পল কি? সব থেকে যেটা কমন এবং যেটা খুব পরীক্ষাতে আসে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা এমন একটা ধর্ম যেটা মৌলের পর্যায়গত ধর্ম নয়। কোনো একটা মৌলের তেজস্ক্রিয়তা মানে পর্যায় বরাবর আমি যত ডান দিকে যাব তত মৌলগুলোর তেজস্ক্রিয়তা ক্রমশ বাড়বে বা ক্রমশ কমবে, এরকমটা হয় না। আবার অনেক সময় দেখা যাবে একটা মৌল তেজস্ক্রিয়, তার আশেপাশে যারা আছে তারা কেউ তেজস্ক্রিয় নয়, এরকমটাও হয়। সুতরাং এটা পর্যায়গত ধর্ম নয়। একই রকমভাবে মৌলের ঘনত্ব, মৌলের গন্ধ, মৌলের বর্ণ, কোনো একটা মৌলের কালার কী হবে, কালারটা আবার ডিপেন্ড করে যে ধর্মগুলোর উপরে, সেইগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক। এখন তোমরা ভাববে যে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো তো শব্দ, আলো এদের ক্ষেত্রে হয়, মৌলের ক্ষেত্রে আবার কী করে হবে? হয়, সেসব আমাদের সিলেবাসে নেই, ডিটেল জানতে হবে না, শুধু এই নামগুলো মনে রাখতে হবে যে এরা পর্যায়গত ধর্ম নয়। এছাড়াও দ্রাব্যতা, এটাও হচ্ছে এমন একটা ধর্ম যেটা পর্যায়গত নয়। এইবার কোয়েশ্চেনটা কীরকম হয় পরীক্ষা, দেখো এমসিকিউ টাইপ যদি হয়, এখান থেকে 3টে অপশান নেবে, এখান থেকে একটা নেবে, নিয়ে বলবে যে এদের মধ্যে কোনটা পর্যায়গত ধর্ম বলো। অথবা এখান থেকে 3টে নেবে, এখান থেকে একটা নেবে, নিয়ে বলবে এদের মধ্যে কোনটা পর্যায়গত ধর্ম নয় সেটা বলো। সুতরাং এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এইবার আমরা আমাদের প্রথম পর্যায়গত ধর্ম যেটা, সেটা আজকে শুরু করছি। সেটাকে আমরা কী নাম বললাম? পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে কি? সিম্পলি পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে? তো লিখি আমরা, আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে বুঝতেই পারছো, যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই ব্যাসার্ধ। এখন পরমাণুগুলোকে মনে করা হয় যে এরা গোলকাকার, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে কীরকম? ফুটবল বা ক্রিকেট বল যেরকম দেখতে হয় সেরকম। এবার ওই বলটার যেটা কেন্দ্রবিন্দু, মানে যেটা বাইরে থেকে দেখা যায় না, ওই কেন্দ্রবিন্দুটা হচ্ছে নিউক্লিয়াস, যদি ওটাকে পরমাণু ভাবি। এবার সেই নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের যে কক্ষপথটা, বলের রেসপেক্টে ভাবলে বলের যে সারফেসটা, যেটা আমরা বাইরে থেকে চোখে দেখতে পাই, এই ডিস্টেন্সটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞাতে যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্বকেই বলে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে? একটা টার্ম এখানে আমি অ্যাড করি, সেটা হচ্ছে কোনো
বিচ্ছিন্ন পরমাণু, মানে একটা পরমাণু যদি বিচ্ছিন্ন অবস্থায় একা একা থাকে, যেটা বাস্তবে সম্ভব নয়। মানে একটা পরমাণু নিলাম, পরমাণুর কেন্দ্র থেকে বাইরের কক্ষপথ পর্যন্ত আমি মাপলাম কত ব্যাসার্ধ হচ্ছে, ওইভাবে মাপা যায় না, কারণ একটা পরমাণুকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়াই যায় না। পরমাণু সবসময় অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থাতেই থাকে, ঠিক আছে? অর্থাৎ পরমাণু সবসময় অণু তৈরি করে থাকে আর কি। সেই কারণে যেহেতু বিচ্ছিন্ন অবস্থায় পরমাণুকে পাওয়া যায় না, তাই পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করার কোনো ডাইরেক্ট কোনো মেথড নেই, ইনডাইরেক্টলি আমাদেরকে পরিমাপ করতে হয়। এইবার এই পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপের জন্য আমাদের মানে 2-3 রকমভাবে আর কি পরিমাপ করা যায়, এবং সেই অনুযায়ী পারমাণবিক ব্যাসার্ধগুলোর আলাদা আলাদা নামও দেওয়া হয়, ঠিক আছে? কীরকম নাম দেওয়া হয় দেখো, পারমাণবিক ব্যাসার্ধটা দু ধরনের কন্ডিশনে, 2 রকম অবস্থায় পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়। একটা হচ্ছে রাসায়নিক বন্ধনে আবদ্ধ অবস্থায়, মানে একটা পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড তৈরি করেছে, এই রকম অবস্থায়। আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধনবিহীন অবস্থায়। 2 রকমভাবে পরিমাপ করা হয়। রাসায়নিক বন্ধনে আবদ্ধ অবস্থায় পারমাণবিক ব্যাসার্ধকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। আর 2 নম্বর হচ্ছে ধাতব ব্যাসার্ধ, ঠিক আছে? সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস, আর ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস। আর এই বন্ধন বিভিন্ন অবস্থায় যে ব্যাসার্ধটা মাপা হয় সেটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। কী বলা হয়? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। আমাদের জেনারেলি সমযোজী ব্যাসার্ধটাই আমাদের এখানে পড়তে হবে, তবু আমরা এইগুলোও কাকে বলে 1 লাইন করে জেনে রাখবো, তাহলে আমাদের খুব সুবিধা হবে। এবার পরবর্তী চ্যাপ্টারে আমরা, মানে পর্যায় সারণীর পরে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার আছে, সেখানে আমরা জানবো রাসায়নিক বন্ধনটা কী আসলে। রাসায়নিক বন্ধন হচ্ছে দুটো পরমাণুর মধ্যেকার আকর্ষণ বলের পরিমাপ, মানে যে আকর্ষণ বলের সাহায্যে দুটো পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু তৈরি করে, সেই রাসায়নিক সেই যে বলটা, সেই ফোর্সটাকেই আমরা বলি রাসায়নিক বন্ধন। এবার আমরা পরে জানবো যে রাসায়নিক বন্ধনটা বিভিন্ন রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন যখন তৈরি করে কোনো অণু, সেই সময়ে ব্যাসার্ধ যদি আমরা পরিমাপ করি, তাহলে আমরা যে ব্যাসার্ধ পাবো তাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে? দেখো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি, এক্সাম্পল দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমরা হাইড্রোজেন অণুর কথা বলছি, H2। এখন H2 অণু মানে ওখানে 2টো হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? তো 2টো হাইড্রোজেন পরমাণুর মধ্যে আমরা একটা এরকম ড্যাশ দিয়ে দেখাই, এই ড্যাশটাকে আমরা বলি সমযোজী বন্ধন, ঠিক আছে? কেমিক্যাল বন্ড, এটাকে সমযোজী এক বন্ধন বা সিঙ্গেল বন্ড বলে, যেহেতু একখানেই দাগ দিয়েছি তাই। এবার কেন একে সিঙ্গেল বন্ড বলে, কেন ডাবল বন্ড বলে, এইসব আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, এখন খালি একটু শুনে নাও ব্যাপারটা। আমরা আগে এক্সাম্পল দিয়ে শুরু করছি, মানে আমরা এখন প্রথমে আমি সমযোজী ব্যাসার্ধটাই বলছি, আগে এক্সাম্পল দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ধরো এইটা একটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? আর এখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে। আমি একটু আগে বলেছিলাম যে হাইড্রোজেন না, পরমাণুগুলো হচ্ছে গোলক আকার বা স্ফেরিক্যাল। এখন গোলক তো বোর্ডে আঁকা যাবে না, বোর্ড তো 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, এখানে আমি বৃত্তই আঁকতে পারি, গোলক আঁকতে পারি না। তো এই দুটো পরমাণুর মধ্যে যদি বন্ধন তৈরি হয়ে, রাসায়নিক বন্ধন তৈরি হয়ে, যদি দুটো H একসঙ্গে মিলে যদি H2 তৈরি হতে হয়, তাহলে এদেরকে পরস্পরের কাছাকাছি আসতে হবে বন্ড তৈরি করতে গেলে।
এবার কাছাকাছি আসার পরে এদের অবস্থাটা এরকম হয়, কাছাকাছি আসার পরে এদের অবস্থাটা ঠিক এরকম হয়ে যায়, মানে একে অপরের সঙ্গে প্রায় মিশে যায়। এই মিশে যাওয়াটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেই নামটাকে বলা হয় অভিলেপন। এখন সেই সংক্রান্ত আমি ডিটেল কিছু বলছি না, কারণ সেগুলো আমাদের সিলেবাসে নেই। তো ডান দিকের এই যে পরমাণুটা, এর কেন্দ্র হচ্ছে এটা, আর এই বাদিকের পরমাণুটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্র মানে নিউক্লিয়াস। তাহলে এই দুটো পরমাণুর নিউক্লিয়াসের যা ডিস্টেন্স, দুটো পরমাণুর নিউক্লিয়াসের যা ডিস্টেন্স, তার অর্ধেক, অর্ধেক মানে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইরকম একটা হবে, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, তাই না? তো এই যে ডিস্টেন্সটা, এইটা এই দুটো নিউক্লিয়াসের যা ডিস্টেন্স তার অর্ধেক। তো এই অর্ধেক ডিস্টেন্সটাকেই আমরা বলবো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ, কারেক্ট? তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, রাসায়নিক বন্ধনে আবদ্ধ অবস্থায়, ঠিক আছে, রাসায়নিক বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকা দুটো পরমাণু, তাদের নিউক্লিয়াসের মধ্যেকার যা দূরত্ব তার অর্ধেক, সেটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এবার আমি রাসায়নিক বন্ধন বললাম, এটা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন, ঠিক আছে? রাসায়নিক বন্ধনের একটা টাইপ। এবার রাসায়নিক বন্ধনের টাইপগুলো ওই যেটা বললাম যে পরবর্তী চ্যাপ্টারে পড়বো, এখন খালি এই ব্যাপারটা জেনে রাখো। তাহলে আবারও বলছি ডেফিনিশনটা, যে দুটো পরমাণু তারা যখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলো, সমযোজী বন্ধনে যখন আবদ্ধ হলো, সেই অবস্থায় দুজনের নিউক্লিয়াসের যা দূরত্ব তার হাফ বা অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, কারেক্ট? এবার আমরা ডেফিনিশনটা লিখি, দেখো। তাহলে এটা আমরা H2 অণুর কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই অবস্থায়, আচ্ছা আগে আমি ডেফিনিশনটাই লিখি, হ্যাঁ, সংজ্ঞা, কিসের সংজ্ঞা না, সংজ্ঞার উপরে তোমরা একটা হেডিং দিয়ে দাও, সমযোজী ব্যাসার্ধ, এই হেডিংটা দিয়ে দাও, দিয়ে তারপর সংজ্ঞাটা লেখো যে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুটি পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের, মানে নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বলে। এখন এখানে আরেকটা জিনিস আমাকে বলতেই হবে সমযোজী ব্যাসার্ধের সংজ্ঞাটা বলার সময়, সেটা বললে দেখো ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। তাহলে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকলে আমরা কি ব্যাসার্ধ মাপতে পারি, সমযোজী ব্যাসার্ধ আর ধাতব ব্যাসার্ধ। ব্যাসার্ধগুলো মাপা হয় কিভাবে, বিভিন্ন টেকনিক আছে, এক্স-রে ডিফ্র্যাকশন টেকনিক, স্পেকট্রোস্কোপি, বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপি হয়, সেই সব টেকনিকের মাধ্যমে আমরা এই ব্যাসার্ধগুলো পরিমাপ করতে পারি। তাহলে পরমাণুগুলো যখন রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকবে তখন আমরা এই দুটো ব্যাসার্ধ মাপব, আর যখন দুটো পরমাণু যাদের মধ্যে কোনো রাসায়নিক বন্ধন নেই, সেই অবস্থায় যদি আমি পরমাণুটার পারমাণবিক ব্যাসার্ধ মাপতে চাই, তাহলে আমাকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপতে হবে। এখান থেকেও একটা এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোন পারমাণবিক ব্যাসার্ধটি রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় মাপা হয় না, ঠিক আছে? আনসার কোনটা হবে, এটা ভ্যান ডার ওয়াল। এবার এই তিনটে অপশান দেওয়া থাকবে, ফোর্থ অপশান ধরে থাকলো যে এদের মধ্যে কোনোটাই নয়, তাহলে আনসার কোনটা হবে আমাদের, ভ্যান ডার ওয়াল, রাইট? এবার দেখো একটা জিনিস বলি, যেটা আমি একটু আগেই বললাম যে হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা গেছে যে এই নিউক্লিয়াস দুটোর যে দূরত্ব, হ্যাঁ, এই দূরত্বটাকে অ্যাকচুয়ালি, মানে আমি যদি আরও এখান থেকে এই যে দূরত্বটা আমি বলছি, এই দূরত্বটাকে বলা হয় ডি, আর এই অন্য কালি দিয়ে লিখেছি এটা হচ্ছে আর হচ্ছে কি সমযোজী ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে D/2। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখা গেছে যে, হাইড্রোজেন অণুর ক্ষেত্রে, H2 অণুর ক্ষেত্রে দেখা গেছে যে এই ডিটা, মানে নিউক্লিয়াস দুটোর যে দূরত্ব, সেটা হচ্ছে 74 পিকোমিটার, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধের ভ্যালু কত হবে, এর অর্ধেক মানে 37 পিকোমিটার।
এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় কোন এককে, দৈর্ঘ্য যেহেতু তাহলে দৈর্ঘ্যের একক যা হয়, কিন্তু মিটার ফিটারে মাপা হয় না, কারণ পিকোমিটার অনেক একটা ছোট ইউনিট আর পারমাণবিক ব্যাসার্ধ অনেক ছোট, তাই এই ধরনের ইউনিটগুলো ব্যবহার করা হয়। সাধারণত মাপা হয় হচ্ছে পিকোমিটারে। 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার। 10⁻⁻12 মিটার মানে বুঝতে পারছো তো, দশমিকের পরে 12টা শূন্য, তারপরে এইসব 377, মানে অনেকটাই ছোট। এছাড়া মাপা হয় 1 অ্যাংস্ট্রম, মানে অ্যাংস্ট্রম এককে মাপা হয়। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, ঠিক আছে। এছাড়াও ন্যানোমিটার এককে মাপা হয়, ন্যানোমিটার, এনএম মানে ন্যানোমিটার, 10⁻⁻9 মিটার। এই সম্পর্কগুলো জেনে রাখতে পারো। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়? পিকোমিটার, ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম এককে। এখান থেকে আমি যেটা বলছিলাম যে যদি এখন আমাকে HCl পরমাণুর ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে H পরমাণু তার থেকে Cl পরমাণু একটু বেশি বড় হয়। সেই ক্ষেত্রে এদের যে নিউক্লিয়াস দুটো, এই নিউক্লিয়াস দুটো যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা তাহলে এই নিউক্লিয়াস দুটোর দূরত্ব অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যখন আমি দূরত্বের অর্ধেক বলেছিলাম যে ব্যাসার্ধ, তাহলে এই নিউক্লিয়াস দুটোর দূরত্ব মানে ডি মানে 2r, ঠিক আছে, মানে দুজনের ব্যাসার্ধের যোগফল। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ক্ষেত্রে এইটা যদি ডি হয়, তাহলে ডি ইকুয়াল টু ব্যাসার্ধ আর অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ প্লাস আর অফ Cl। এইবার মেপে দেখা গেছে যে এই ডি এর মান হচ্ছে 136 পিকোমিটার। ডি এর মান মেপে দেখা গেছে 136 পিকোমিটার। আর যদি আমরা হাইড্রোজেনেরটা যখন আগে বের করলাম তখন দেখলাম যে হাইড্রোজেনের হচ্ছে কত? 37 পিকোমিটার। তাহলে এই দুটো ভ্যালু ব্যবহার করে আমি ক্লোরিনের ব্যাসার্ধ এখান থেকে বের করতে পারি। কীরকমভাবে দেখো, ডি এর জায়গায় আমি বসাচ্ছি 136, তাহলে দিস ইকুয়াল টু 37 প্লাস আর অফ Cl। সুতরাং আর Cl মানে কত? 136 থেকে 37 বিয়োগ করে দাও, তাহলে আর অফ Cl হচ্ছে কত? 99 পিকোমিটার, ঠিক আছে। তা এই হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। এইবার আরেকটা কথা, এখানে সমযোজী ব্যাসার্ধ যে কোনো অবস্থায় মাপা যায়। যে কোনো অবস্থায় মানে যে অণুটার আমি সমযোজী ব্যাসার্ধ মাপছি সেটা গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, হোয়াটএভার। তো সেই জন্য এখানে কোনো অবস্থার উল্লেখ করা হয় না। কিন্তু বাকি যে দুটো আছে, ধাতব এবং ভ্যান ডার ওয়াল, তাদেরকে মাপা হয় সবসময় কঠিন অবস্থায়, ঠিক আছে। ধাতব ব্যাসার্ধ পরিমাপ করা হয় ধাতব কেলাসে। ধাতব কেলাসে মানে কি? মানে ধাতু, ধরো একটা লোহার টুকরো বা একটা তামার টুকরো, এবার ওর মধ্যে তো অসংখ্য পরমাণু আছে। এবার সেই পরমাণুগুলো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকারে তারা সজ্জিত হয় পরস্পরের সঙ্গে। এই নির্দিষ্ট জ্যামিতিক আকারে সজ্জিত হওয়াটাকে আমরা বলি যে, সজ্জিত হলে পরে আমরা বলি যে ধাতব কেলাস বা ক্রিস্টাল ল্যাটিস তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই সম্পর্কে তোমরা ডিটেল উঁচু ক্লাসে জানবে। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমি একটুখানি বলবো এই সম্পর্কে ডিটেলে। তো এই ধাতব কেলাসে মানে যেখানে প্রচুর ধাতুর পরমাণু একসঙ্গে সুসজ্জিতভাবে আছে। খুব একটা সহজ এক্সাম্পল বললে দেখো, তোমরা নিশ্চয়ই বাড়ি তৈরি করার সময় দেখেছো যে ইট এনে সাজিয়ে রাখা হয়। তো সেইখানে এক একটা ইট যদি এক একটা পরমাণু হয়, তাহলে টোটাল ওই যে ইটের যে কালেকশানটা, ইটের পাঁজা বলি আমরা অনেক সময়, ওইটা হচ্ছে তাহলে ওই ইটগুলো যদি পরমাণু হয় তাহলে তার কেলাস হচ্ছে ওটা, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একটা সজ্জা আর কি। তো সেই অবস্থায় যদি থাকে পরমাণুগুলো, অর্থাৎ ধাতব কেলাসে যদি পরমাণুগুলো থাকে, ধাতুর পরমাণুগুলো, সেই অবস্থায় ওই পাশাপাশি দুটো পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক, যেটা এর আগেও বললাম। ধাতব কেলাসে উপস্থিত পাশাপাশি দুটি
পরমাণুর, আচ্ছা পরিমাপ করা হয় না বলে আমি এখানটা ধাতব ব্যাসার্ধ হলো বলি, মানে ডেফিনিশন টাইপেরই হয়ে যাবে আর কি। ধাতব কেলাসে উপস্থিত পাশাপাশি দুটি পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের দূরত্বের অর্ধেক। ঠিক আছে, অনেকগুলো পরমাণু যদি পাশাপাশি এরকম সজ্জিত হয়, শুধু পাশাপাশিই নয়, দৈর্ঘ্য বরাবর হলো, প্রস্থ বরাবর হচ্ছে সজ্জিত, এবং প্রস্থ বরাবর সজ্জিত হওয়ার পরে আবার উচ্চতা বরাবরও সজ্জিত হতে পারে। ঠিক আছে, এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, উচ্চতা কোন দিকে হবে? উচ্চতা এইদিকে হবে, সামনের দিকে বাড়বে বা পেছনের দিকে হবে। তাহলে এর ওপরে ওপরে ধরো আরও কিছু পরমাণু রাখা আছে। যাই হোক, এই অবস্থায় এবারে যদি আমি বলি যে এই যে দুটো কেন্দ্র পাশাপাশি, এদের মধ্যেকার যে দূরত্ব তার যে হাফ, তাহলে এইটুকু হচ্ছে আর। ঠিক আছে, এইটা হচ্ছে আর, মানে ধাতব ব্যাসার্ধ। একটা জিনিস জানতে হবে এখানে, সেটা হচ্ছে যে সমযোজী ব্যাসার্ধের তুলনায় সমযোজী ব্যাসার্ধ লেস দেন ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধের মানটা একটু বেশি হয়। কেন বেশি হয় জানার দরকার নেই, খালি এইটুকু ইনফরমেশন রাখো। আমরা এখানে একটা জিনিস অ্যাডই করে দিই, সেটা হচ্ছে কঠিন অবস্থায়। হ্যাঁ, কঠিন অবস্থাটা খুব আন্ডারলাইন করে দিচ্ছি যাতে এটা মাথায় থাকে যে ধাতব ব্যাসার্ধ কঠিন অবস্থাতেই মাপা হয়। তরল বা ধাতুটাকে গলিয়ে তরল করে নিলাম তারপরে মাপছি, তা নয় কিন্তু। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, প্রথম কথা হচ্ছে পরিমাপ করা হয় কঠিন অবস্থায়। কাদের ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপাটা খুব, মানে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মেপে ব্যাসার্ধ পরিমাপটা কাদের ক্ষেত্রে খুব মানে কি বলবো, মানে লাভজনক বা উপকার আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে। নিষ্ক্রিয় গ্যাসগুলো তো কারোর সঙ্গে বন্ধন গঠন করে না, ওরা একা একাই থাকে। আর আমি একটু আগে লিখেছিলাম যে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পরিমাপ করা হয় কখন? বন্ধনবিহীন অবস্থায়, মানে রাসায়নিক বন্ধন এরকম ধাতব বন্ধন বা সমযোজী বন্ধন তৈরি করেনি, একা একা রয়েছে পরমাণুগুলো আলাদা আলাদা করে, সেই অবস্থায়। তাহলে আরেকটা জিনিস এখানে অ্যাড করে নিই, যেটা আমি একটু আগেও লিখেছিলাম, সেটাও একবার লিখে দিই। ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পরিমাপ করা হয়, এক হচ্ছে কঠিন অবস্থায় আর দুই হচ্ছে বন্ধনবিহীন অবস্থায়। ঠিক আছে, তাহলে এবার সংজ্ঞা কী লিখব? যে দুটি বন্ধনবিহীন পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের দূরত্বের অর্ধেক হলো ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ঠিক আছে, এটা মুছছি উপরে। যদি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ আমাকে মাপতে হয়, তাহলে আমাকে এমন পরমাণু নিতে হবে যারা পরস্পরের মধ্যে বন্ধন করেনি। তার মানে পরমাণুগুলো পরস্পরের থেকে কী আছে, দূরে আছে। বন্ধন গঠন করলে কাছাকাছি চলে আসতো। তাহলে দূরে যদি থাকে, তাহলে এই অবস্থায় এদের নিউক্লিয়াসগুলোর মধ্যেকার যে দূরত্ব এবং তার যে অর্ধেক, হাফ, এইটা হচ্ছে, যদি ডি হয় তাহলে এটা হচ্ছে ডি সাফিক্সে লিখলাম VW, মানে ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, বন্ধন গঠন না করলে কী হবে, দূরে দূরে থাকবে। তাহলে এই অবস্থায় এই যে অর্ধেকটা, এটার ভ্যালু কী হবে, বেশি হবে না কম হবে? বেশি হবে ন্যাচারালি। তাহলে ফাইনালি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সমযোজী ব্যাসার্ধ, এটার ভ্যালু ছিল সব থেকে কম, এর থেকে একটু বেশি ছিল ধাতব ব্যাসার্ধের ভ্যালু,
আর তার থেকেও আরও বেশি হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস অ্যাড করবো কি আমি, যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল, আমি সংক্ষেপে লিখছি VW, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পরিমাপ করা হয় আচ্ছা সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা যায় না। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কেন মাপা হয়? কারণ সমযোজী ব্যাসার্ধ মাপা যায় না। কেন মাপা যায় না? কারণ সমযোজী ব্যাসার্ধ মাপতে গেলে তো সমযোজী বন্ধন গঠন করতে হবে, আর এরা তো রাসায়নিক বিক্রিয়া করে না, সুতরাং রাসায়নিক বন্ধন গঠন করে না, তাই এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধই মাপা হয়। ঠিক আছে, আর যারা সমযোজী বন্ধন গঠন করে, যেমন আমি হাইড্রোজেন বা HCl দেখালাম একটু আগে, বা আরও অন্য কিছু, তাদের ক্ষেত্রে যেমন সমযোজী ব্যাসার্ধ মাপা যায়, তেমনি তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধও মাপা যায়। এটা জাস্ট একটা ইনফরমেশান জেনে রাখো। কি জেনে রাখবে? যে গ্যাসীয় অণুগুলি, গ্যাসীয় অণু মানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইড, এই সমস্ত গ্যাসীয় অণুগুলির ক্ষেত্রে পরমাণুর, মানে ওই অণুগুলোতে যে পরমাণুগুলো আছে তাদের সমযোজী ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ উভয়ই পরিমাপ করা যায়। ঠিক আছে, তো কীভাবে করা যায় দেখো, একটা ছবি আঁকলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সমযোজী ব্যাসার্ধ আমি যখন দেখালাম তখন আমি বললাম যে এরা পরস্পরের খুব কাছাকাছি এসে যায়, এরকম দেখতে হয়ে যায়। তাহলে মানে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এইটা হয়ে গেছিলো এদের সমযোজী ব্যাসার্ধ। এবার এটা একটা অণু, হাইড্রোজেন অণু ধরো, এটা H, এটা H, তো এর পাশে যদি আরেকটা হাইড্রোজেন অণু থাকে, এটা ধরো আরেকটা হাইড্রোজেন অণু, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার সমযোজী ব্যাসার্ধ। এবার এই অণুটার সঙ্গে এই অণুটার তো রাসায়নিক বন্ধন নেই, এদের মধ্যে বন্ধন নেই কোনো, তাহলে এদের মধ্যে যে দুটো পরমাণু পরস্পরের কাছাকাছি, তাদের যদি আমি এবার নিউক্লিয়াসগুলোর যে দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বের যদি আমি অর্ধেকটা নিই, মানে এতটা, তাহলে এইটা হয়ে যাবে এই হাইড্রোজেনেরই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে আর কোভ্যালেন্ট মানে সমযোজী, আর এটা হচ্ছে আর VW মানে ভ্যান ডার ওয়াল। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ ছোট আর ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ অনেক বড়, সেই জন্যই দেখো সমযোজী সব থেকে ছোটো, তারপরে ধাতব, ফাইনালি ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, আশা করা যায় বোঝানো গেল। পারমাণবিক পরবর্তী এটা হেডিং, পারমাণবিক ব্যাসার্ধের মান নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে দেখো, নির্ভর করে কার উপরে? এক হচ্ছে নিউক্লিয়াসের চার্জ মানে কি? আধান। নিউক্লিয়াসের চার্জ মানে কি? নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জড, কার জন্য? প্রোটনের জন্য। তাহলে নিউক্লিয়াসের চার্জ মানে আলটিমেটলি প্রোটন সংখ্যা। ঠিক আছে, যত প্রোটনের সংখ্যা বাড়বে তার সঙ্গে পরমাণু ব্যাসার্ধের কিছু একটা সম্পর্ক আছে, বলছি। আর 2 নম্বর হচ্ছে কক্ষপথ সংখ্যা। 2 নম্বর হচ্ছে কক্ষপথ সংখ্যা। এবার দেখো, এই যে নিউক্লিয়াস,
এটা ধরো, এগুলো ধরো, আমি পুরো বৃত্তটা আঁকছি না, একটুখানি করেই আঁকছি। এগুলো হচ্ছে সব ধরো কক্ষপথ। তাহলে বাইরের কক্ষপথ কোনটা? এটা তিনটে যদি থাকে, কে, এল, এম, বাইরের কক্ষপথের সঙ্গে নিউক্লিয়াসের এই যে ডিস্টেন্সটা, এটাই কি হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ। তো এইবার ভাবো, এইসব জায়গায় কারা থাকে? ইলেকট্রন থাকে নিশ্চয়ই, তাই না? ইলেকট্রন থাকবে, আরও থাকবে ইলেকট্রন, পুরো বৃত্তটা দেখানো যেত। এইবার নিউক্লিয়াস কী করবে? ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, কারণ এ পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, আকর্ষণ হবে। এবার ভাবো, এক সময় তুমি ভাবো এখানে 10টা প্রোটন আছে, 10টা প্রোটন আছে, আর একবার তুমি ভাবো এখানে 20খানা প্রোটন আছে। 10টা একবার, আর একবার 20টা। তাহলে কোন ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ বেশি? যত বেশি প্রোটন হবে তত চার্জ বেশি, যত চার্জ বেশি হবে তত কি হবে? এদেরকে বেশি বেশি করে আকর্ষণ করবে। যেই আকর্ষণ করবে, আকর্ষণ করলে কী হবে? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসতে চাইবে। কাছাকাছি যেই আসতে চাইবে, তখন এই যে বৃত্তাকার যে পথটা, এই পথটাই একটুখানি সংকুচিত হয়ে যাবে। কেন সংকুচিত হয়ে যাবে? এটার পেছনে আবার অনেক ডিটেল আছে, সেগুলো আমাদের সিলেবাসের বাইরে। শুধু আমাদের এইটুকু জেনে রাখতে হবে যে যত নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বাড়বে, তত সে ইলেকট্রনগুলোকে বেশি করে আকর্ষণ করবে। ইলেকট্রনকে যেই আকর্ষণ বেশি করে করবে, তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে সরে আসবে। সরে আসলে পরে এইবার সেকেন্ড টাইম দেখো, যদি সরে এখানে চলে আসে, তাহলে এইবার ব্যাসার্ধ কী হলো? কমে গেল। সুতরাং আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াসের যে চার্জ, এর সঙ্গে ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? ব্যস্ত সম্পর্ক আছে। যত চার্জ বাড়ছে তত সরে আসছে, মানে ব্যাসার্ধ কমে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের আধান ভ্যারিজ উইথ 1/r, তাই না? ব্যস্তানুপাতিক। এবার হলো কক্ষপথ সংখ্যা। এখানে কটা কক্ষপথ দেখিয়েছি? 1, 2, 3টে। যদি কোনো পরমাণু এরকম হয় যার নিউক্লিয়াসের বাইরে একটাই কক্ষপথ, তাহলে ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে এইটুকুই হচ্ছে তার ব্যাসার্ধ। কিন্তু যার 3টে কক্ষপথ, তার এতটা ব্যাসার্ধ। যদি কারো 2টো কক্ষপথ হয়, তাহলে কি হবে? 1, 2, তার মানে ব্যাসার্ধ একটুখানি বাড়লো। ব্যাসার্ধ মানে তো লাস্টের কক্ষপথের সঙ্গে দূরত্ব নিউক্লিয়াসের। তাহলে কক্ষপথের সংখ্যা যত বাড়ছে, তত ব্যাসার্ধ কী হবে? বাড়বে। তাহলে কক্ষপথের সংখ্যা ভ্যারিজ উইথ আর, সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা যদি লিখি ব্যাপারটাকে, লিখতে গিয়ে আবার একটু টাইমটা বেশি লাগছে বটে, লিখেই দিই যে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জ মানে আচ্ছা, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বেশি করে নিউক্লিয়াসের দ্বারা আকৃষ্ট হবে এবং নিউক্লিয়াসের কাছে সরে আসবে। তাই পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? হ্রাস পাবে। বোঝা গেল? এবার কক্ষপথটা এখানে লিখছি। কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ
কক্ষের দূরত্ব বাড়বে, তাই পারমাণবিক ব্যাসার্ধও কী হবে, বাড়বে বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল পারমাণবিক ব্যাসার্ধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণীতে, পর্যায়গত যেহেতু ধর্ম, তাহলে আমি যদি পর্যায় সারণীতে ডান দিকে যাই, বাদিক থেকে বা উপর থেকে নিচে যাই, তাহলে কিভাবে পাল্টাবে সেটা জানতে হবে। তাহলে দেখো পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। পর্যায় বরাবর মানে হচ্ছে, পর্যায় বরাবর মানে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া। ঠিক আছে, ধরো পর্যায় 2 নম্বর পর্যায়ে, হ্যাঁ, কারা কারা থাকে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং নিয়ন। আর তৃতীয় পর্যায়ে কারা কারা থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং ফাইনালি আর্গন। আমাদের এই দুটো পর্যায় নিয়ে আলোচনা করলেই আমাদের সিলেবাসে এগুলোই আছে। প্রথম পর্যায়টাও আছে, সেটা পরে বলছি। তাহলে যত ডান দিকে যাব, পারমাণবিক ব্যাসার্ধ কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে কক্ষপথ সংখ্যা। এবার আমরা আগে এটা জেনেছি যে পর্যায় সংখ্যাই কক্ষপথ সংখ্যাকে ডিনোট করে। যে দ্বিতীয় পর্যায়ে আছে তার কক্ষপথ সংখ্যা 2। তাহলে এরা যদি সবাই দ্বিতীয় পর্যায়ে থাকে তাহলে এদের সবার কক্ষপথ 2টোই। তাহলে আমি যদি বাদিক থেকে ডান দিকে যাই তাহলে কক্ষপথ পাল্টাচ্ছে না। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ ডিপেন্ড করে 2টো ফ্যাক্টরের উপরে, কক্ষপথ সংখ্যা এবং নিউক্লিয়াসের চার্জ। তা কক্ষপথ পাল্টাচ্ছে না, সবারই 2টো করে আছে, কিন্তু নিউক্লিয়াসের চার্জ পাল্টাচ্ছে। পারমাণবিক সংখ্যা দেখো ক্রমশ বাড়ছে, সুতরাং নিউক্লিয়াসের চার্জ ক্রমশ বাড়ছে। তাহলে নিউক্লিয়াসের চার্জ যদি ক্রমশ বাড়ে তাহলে নিউক্লিয়াস কী করবে? ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে আকর্ষণ করবে, ন্যাচারাল ডিস্ট্যান্স কমে যাবে, সুতরাং পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। তাহলে যত আমরা ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাবে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক, সংক্ষেপে লিখছি, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে সবথেকে বেশি হচ্ছে লিথিয়ামের। আমি যদি সিম্বলাইজ করি তাহলে গ্রেটার দেন সাইন দেবো। সবথেকে বেশি লিথিয়াম, কার্বন, ফ্লোরিন। এই জায়গাটা এসে একটু গণ্ডগোল হয়। হ্যাঁ, আমি যদি বলি যে নিয়নের সবথেকে ছোট, যদি সবথেকে ডান দিকে সবথেকে ছোট, তাহলে ভুল হবে। কেন? কারণ নিয়নের ক্ষেত্রে তো আমরা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপি, এদের সবার ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ মাপি। নিয়ন যেহেতু কারোর সঙ্গে বন্ধনে অংশ নেয় না, নিষ্ক্রিয়, তাই ওর ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপা হয়। এবার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মাপ তো সবথেকে বেশি হয়, একটু আগে দেখালাম। তাহলে কি হয়? আসলে যেটা হয় বাস্তবে, সবার ডান দিকে থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ সেই পর্যায়ে আর যারা যারা আছে তাদের থেকে সব থেকে বেশি হয়, সবার বেশি হয়। ঠিক আছে, সুতরাং তাহলে কি হবে ফাইনালি অর্ডারটা? এই নিয়নকে আমি একদম ডান দিকে না লিখে কোথায় রাখবো? একদম সামনে নিয়ে চলে আসবো। সব থেকে বেশি হচ্ছে নিয়ন। বোঝা গেল? একই রকমভাবে এখানেও দেখো 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 সব থেকে ডান দিকে থাকা সত্ত্বেও যেহেতু নিষ্ক্রিয়, তাই আর্গনের ব্যাসার্ধ সব থেকে বেশি, তাই আর্গন সব থেকে বেশি। কারেক্ট। তারপরে তারপরে এইগুলোতে আর কোনো ব্যতিক্রম নেই, একদম ঠিকঠাক অর্ডার চলছে। সব থেকে থার্ড পর্যায়ে সব থেকে ছোটো হচ্ছে ক্লোরিন, সেকেন্ড পর্যায়ে সব থেকে ছোটো হচ্ছে ফ্লুরিন। তাহলে আমি এখানে এবার এটাও লিখে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে। তোমরা একটু দেখো, জায়গা থাকলে খাতার বাঁ দিকে লিখে রাখো, না হলে ডান দিকে লিখে রাখো যেদিকে জায়গা আছে। তবে যখন এটা লিখছো সবাইকে একটা লাইনে থাকাই আবশ্যক আর কি। তাহলে যেটা আমরা একটুখানি বললাম যে এই যে ব্যতিক্রমটা কেন হলো, তাহলে নিষ্ক্রিয় মৌলগুলির ব্যাসার্ধ কোনো পর্যায়ের অন্য সব মৌলের চেয়ে
অন্য সব মৌলের চেয়ে বেশি হবে, কারণ এদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা যায় না, ভ্যান ডার ওয়াল, সংক্ষেপে লিখছি, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপা হয়, ঠিক আছে। এবং আর ভ্যান ডার ওয়াল গ্রেটার দেন আর কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট মানে হচ্ছে সিওভি, মানে কোভ্যালেন্ট মানে সমযোজী, সমযোজীর থেকে যেহেতু ভ্যান ডার ওয়াল বেশি, তাই এদের ভ্যালু সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এটাও কোয়েশ্চেন আসতে পারে যে নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা যায় না কেন? কেন? কারণ তারা সমযোজী বন্ধন তৈরি করে না, তাই, ঠিক আছে। এক লাইনের উত্তর, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালো করে কোয়েশ্চেনটা শোনো, লিখে রাখো, আমি আর লিখছি না এখানে। নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা যায় না কেন? উত্তর হচ্ছে যে নিষ্ক্রিয় মৌলগুলো তো সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না, তাই ওরা বন্ধনবিহীন অবস্থায় থাকে, আর বন্ধনবিহীন অবস্থায় থাকলে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধই হচ্ছে একমাত্র যেটা পরিমাপ করা যায়, কারেক্ট। এবার আমরা দেখব, আচ্ছা হাইড্রোজেনটা বললাম না, প্রথম যে পর্যায়, প্রথম পর্যায়েতে ন্যাচারালি সবার আগে হাইড্রোজেন, আর সব থেকে ডান দিকে হিলিয়াম থাকে। এবার হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয়, তাহলে হিলিয়ামের ব্যাসার্ধ কী হবে? আবারও ভ্যান ডার ওয়াল মানে বেশি, তাহলে হিলিয়াম গ্রেটার দেন হাইড্রোজেন, খুব ইম্পর্টেন্ট, কিন্তু হাইড্রোজেন বেশি নয়, হিলিয়ামের বেশি। এবার আমরা আসছি, এর পর্যায় বরাবর হয়ে গেলে, এবার হচ্ছে শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর মানে কি দেখো, শ্রেণী বরাবর মানে আমি ওপর থেকে নিচে নামছি। একদম বাঁদিকে ক্ষার ধাতু গ্রুপ 1 কারা থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে যত নিচে নামছি ব্যাসার্ধ বাড়ছে না কমছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। ব্যাসার্ধ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, আবার বললাম, কক্ষপথের সংখ্যা এবং নিউক্লিয়াস চার্জ। তাহলে যত নিচে নামছি, এটা প্রথম পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ে, কক্ষপথের সংখ্যা বাড়ছে, তো পর্যায় সংখ্যা মানেই তো কক্ষপথ সংখ্যা, তাই না? পর্যায় সংখ্যা মানেই কক্ষপথ সংখ্যা, তাহলে যত নিচে নামছি পর্যায় বাড়ছে মানে কক্ষপথ বাড়ছে, আর কক্ষপথ বাড়লে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের ডিস্টেন্স বাড়ছে, সুতরাং ব্যাসার্ধ বাড়ছে। কিন্তু এই ব্যাসার্ধ বৃদ্ধির এই যে কারণটা, এইটাকে অপোজ করার জন্য এর বিপরীতমুখী আর একটা কারণও এখানে তৈরি হয়। সেটা কি? সেটা হচ্ছে দেখো, হাইড্রোজেনের 1, লিথিয়ামের 3, 11, 19, মানে ক্রমশ নিউক্লিয়াসের চার্জও বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে মানে নিউক্লিয়াসের চার্জও বাড়ছে। তাহলে নিউক্লিয়াসের চার্জ যদি ক্রমশ বেড়ে যায়, নিউক্লিয়াসের চার্জ বাড়লে নিউক্লিয়াস কী করবে? বেশি বেশি করে সবাইকে আকর্ষণ করবে তো ইলেকট্রনগুলোকে, তাহলে ইলেকট্রনগুলো কাছে আসতে চাইবে, সুতরাং ব্যাসার্ধ কী হবে? কমতে চাইবে। তাহলে দুটো অপোজিট ফ্যাক্টর এখানে কাজ করছে। নিউক্লিয়াসের চার্জ যে বাড়ছে নিচে নামলে, বা নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিটা চাইছে ব্যাসার্ধ কমাতে, আর কক্ষপথের সংখ্যা বৃদ্ধি সে চাইছে ব্যাসার্ধ বাড়াতে। তাহলে এবার এই দুজনের মধ্যে যে বেশি, যার ক্ষমতা, সেটাই টিকে থাকবে। দেখা গেছে যে নিউক্লিয়াসের চার্জ যে পরিমাণে বাড়ে, যে হারে বাড়ছে আর কি, তার তুলনায় কক্ষপথের সংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। ন্যাচারালি কক্ষপথের সংখ্যা বৃদ্ধি এটাই ডমিনেট করে, এবং ফাইনালি ব্যাসার্ধ কী হয়? বেড়ে যায়। যদি নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিটা ডমিনেট করতো তাহলে ব্যাসার্ধ কমে যেত, কিন্তু পরিমাপ করে দেখা গেছে যে ব্যাসার্ধ ক্রমশ বাড়ছে, সুতরাং সেখান থেকে এটাই সিদ্ধান্ত করা হলো যে তাহলে নিশ্চয়ই কক্ষপথের সংখ্যা বৃদ্ধিটাই এখানে ডমিনেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। দেখো, এই যে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার কারণটা আমি ঠিক একটু আগে যা যা বললাম, তোমরা ভিডিওটা পজ করে করে কিন্তু ওটা লিখে নিতে পারো যদি কারণটা লিখতে চাও। আমি আর এখানে লিখছি না, তাহলে অনেকটা সময়টা বেশি চলে যাবে, তাই। হ্যাঁ, এবার আমাদের তাহলে কি হলো যে যত এদিকে যাচ্ছি আমি ব্যাসার্ধ বাড়ছে। এবার এই যে আমাদের এবার শ্রেণী বরাবর যে উপর থেকে নিচে কারা কারা আছে মৌলগুলো, আমরা যে নেমোনিক্স বানিয়েছিলাম, ছড়া বানিয়েছিলাম,
সেইটার উপযোগিতা এইবার কাজে আসবে আমাদের। কারণ কি? কারণ ধরো কোয়েশ্চেন এরকম আসবে পরীক্ষায় যে 4টে মৌলের নাম দিল, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন আর আয়োডিন। বললো যে এদের ব্যাসার্ধের সঠিক ক্রমে সাজাও, মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। তাহলে আমাকে এটা জানতে হবে সবার আগে যে এরা তো হ্যালোজেন মৌল, সবার ওপরে যে থাকবে তার সব থেকে কম, যত নিচে নামছি ব্যাসার্ধ কী হচ্ছে? বাড়ছে। তাহলে সবার ওপরে কে থাকে? ফ্লুরিন, তাই না? সব থেকে কম, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন আর আয়োডিন সব থেকে বেশি। তাহলে ফ্লুরিনের পরে যে ক্লোরিন আছে, ক্লোরিনের নিচে যে ব্রোমিন আছে, ব্রোমিনের নিচে আয়োডিন আছে, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। এটার জন্যই সেই নেমোনিক্সগুলো আর কি। ধরো এরকম যদি কোয়েশ্চেন আসে যে ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিলিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, এই 5জনকে তুমি ব্যাসার্ধের সঠিক ক্রমে সাজাও। তাহলে এটা সবাই গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 এলিমেন্টে সবার উপরে কে থাকে? বেরিলিয়াম। সবার উপরে যে থাকবে সে সব থেকে ছোটো হবে সাইজে। তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব, না এরকমভাবে মনে রাখতে চেষ্টা করেছিলাম আমি। তারপরে স্ট্রনশিয়াম আর লাস্টে হচ্ছে ক্যালসিয়াম, লাস্টে হচ্ছে বেরিয়াম, সব থেকে বড় সাইজে। ঠিক আছে? তাহলে দেখো আমি কি করলাম, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 17। অ্যাকচুয়ালি এই গ্রুপ 1, 2 আর 17 এইগুলোই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসে। তাহলে এরকমভাবে এদেরকেও সাজাতে বলতে পারে। এখানে যেমন আমি 5খানা মৌলের নামই লিখে দিয়েছি, 5টার জায়গায় 3টে থাকতে পারে, 2টো থাকতে পারে। তোমাকে বুঝে নিতে হবে কে কার উপরে বা নিচে আছে। তবে এখানে একটা জিনিস উল্লেখ করবো আমি, সেটা হচ্ছে যে গ্রুপ 13। গ্রুপ 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম থাকে। এবার যত নিচে নামছি ব্যাসার্ধ তো বাড়ছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এই জায়গাটায়, অ্যালুমিনিয়ামের পরে গ্যালিয়ামের ভ্যালুটা মানে ব্যাসার্ধটা বেড়ে না গিয়ে উল্টে কমে যায়। এটা একটাই ব্যতিক্রম, আর কোনো গ্রুপে উপর থেকে নিচে নামলে এরকম কোনো ব্যতিক্রম হয় না। যদিও এটা পরীক্ষা আসার চান্স কম, তবু আমাদের যেহেতু আছে আমরা পড়ে নিই আর কি। তাহলে এখানে সঠিক ক্রমটা কী হবে? ব্যাসার্ধের সঠিক ক্রমটা কী হবে দেখো, বোরন তো সব থেকে ছোট হয়ে গেল। বোরনের পরে আমরা অ্যালুমিনিয়াম লিখব না, গ্যালিয়াম লিখব। গ্যালিয়ামের পরে হচ্ছে অ্যালুমিনিয়াম। গ্যালিয়ামের হচ্ছে একটুখানি কমে যায়, সামান্যই কম হয় অ্যালুমিনিয়াম থেকে, খুবই সামান্য কম। অনেক সময় কোনো কোনো বইতে এগুলোকে ইকুয়ালও লেখা আছে, কিন্তু সামান্য কমই হয়, তাই কম লিখলাম। তারপরে হচ্ছে ইন্ডিয়াম আর লাস্টে হচ্ছে থ্যালিয়াম। তাই এই জায়গাটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই রকমভাবেই পরীক্ষায় কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। ঠিক আছে? তাহলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ সংক্রান্ত, আচ্ছা আমি এখানে হেডিংটাই তো, এটা শ্রেণী বরাবর হবে অ্যাকচুয়ালি, এটাই ঠিক করিনি প্রথমে। তো পারমাণবিক ব্যাসার্ধ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে আয়নীভবন শক্তি বা আয়নীভবন বিভব। বিভব শব্দটা আগে উচ্চারণ করা হতো, এখন আয়নীভবন শক্তি বা ইংরেজিতে আয়োনাইজেশন এনার্জি বলা হয়। এটা কী জিনিস? এটা হচ্ছে ধরো একটা পরমাণু আছে, পরমাণুটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিচ্ছিন্ন মানে একটা পরমাণু একা, সিঙ্গেল অবস্থায় আছে, কারোর সঙ্গে বন্ধন গঠন করে নেই, বন্ধনহীন অবস্থায় বিচ্ছিন্ন আছে, এবং সেটা গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় পরমাণু। এবার এই পরমাণু দেখো, পরমাণুতে কীরকম থাকে? নিউক্লিয়াস থাকে, আর কক্ষপথগুলোতে কারা থাকে? ইলেকট্রন থাকে। এবার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ হয়, আকর্ষণ বল। আমরা এটা জানি যে দুটো বস্তুর মধ্যে দুটো আধানযুক্ত বস্তু, তাদের মধ্যে যত ডিস্টেন্স বাড়তে থাকে তত আকর্ষণ বল কী হয়? কমতে থাকে। তাহলে সব থেকে কম আকর্ষণ কার সঙ্গে থাকবে? যে ইলেকট্রন সব থেকে বাইরে আছে। ঠিক আছে? সব থেকে বাইরের যে ইলেকট্রন, তার সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ সব থেকে কম। ঠিক আছে? কিন্তু সব থেকে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন আছে, সবার সঙ্গেই যে নিউক্লিয়াসের আকর্ষণ বলের পরিমাণটা সেম হবে তা কিন্তু নয়, আলাদা হতে পারে। ঠিক আছে? তো সব থেকে বাইরের কক্ষে থাকা ইলেকট্রনগুলোর মধ্যে যেটার সঙ্গে ওর আকর্ষণ সব থেকে কম, অর্থাৎ ভালো ভাষায় বলতে গেলে যে ইলেকট্রনটা সব থেকে শিথিলভাবে নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়, সব থেকে কম আকর্ষিত হয়, সেই ইলেকট্রনটাকে আমরা কি করব?
ইলেকট্রনটাকে আমরা বাইরে পাঠাবো, মানে ইলেকট্রনটাকে পরমাণু থেকে বাইরে পাঠিয়ে দিতে হবে, বিচ্ছিন্ন করে দিতে হবে। তাহলে একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়, আমরা জানি। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাই, যে পরমাণুর সবথেকে বাইরের কক্ষের সবথেকে আলগাভাবে যে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে তাকে বাইরে পাঠিয়ে একটা ক্যাটায়ন তৈরি করতে হবে। এইটা করতে গেলে আমাদের কি করতে হয়? পরমাণুটার মধ্যে কিছু শক্তি প্রয়োগ করতে হয়। ইলেকট্রনকে তো নিউক্লিয়াস আকর্ষণ করছে না, তাহলে আমি যদি ওকে বাইরের দিকে টানতে চাই তাহলে আমাকেও তো উল্টো দিকে শক্তি প্রয়োগ করতে হবে, কারণ নিউক্লিয়াস তো তার শক্তি দিয়ে ইলেকট্রনকে টেনে ধরে আছে। তাহলে আমি যদি ওকে বাইরে সরিয়ে দিতে যাই তাহলে আমাকেও শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি কার উপরে আমি প্রয়োগ করব? পরমাণুটার উপরে। তাহলে পরমাণুটার উপরে আমি যতটা শক্তি প্রয়োগ করব, অর্থাৎ পরমাণুটাকে আমি যতটা শক্তি দেব ইলেকট্রনটাকে বাইরে বের করার জন্য, অর্থাৎ পরমাণুটা যতটা শক্তি নেবে ইলেকট্রনটাকে বাইরে বের করার জন্য, সেই পরিমাণ শক্তিটাকে আমরা বলবো ওই পরমাণুটার আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন শক্তি, আয়ন তৈরি করার শক্তি। এক্ষেত্রে ক্যাটায়নের কথাই বলা হচ্ছে, কারণ ইলেকট্রন চলে গেলে, ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু ক্যাটায়নেই পরিণত হয়। ঠিক আছে, আশা করা যায় বোঝানো গেল ব্যাপারটা। তাহলে এইভাবে এখান থেকে আমাদের সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞাটা আমরা কি লিখব? যে আচ্ছা, এখানে আরেকটি মেনশন করিনি, সেটা হচ্ছে যে আরেকটা শব্দ সংজ্ঞায় লিখতে হয়, সেটা হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা পরমাণু বা ভূমিস্তরে থাকা পরমাণু, এরকম একটা শব্দ বইতে থাকবে, লেখা থাকবে। ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তর মানে হচ্ছে ইলেকট্রনগুলো, মানে তোমরা পরবর্তীকালে যদি ক্লাস 11-এ যারা সায়েন্স পড়বে তারা জানবে যে যত আমি একটা পরমাণুকে শক্তি প্রয়োগ করব তত ইলেকট্রনগুলো কি হয়, ভেতরের কক্ষ থেকে বাইরের কক্ষে যাওয়ার একটা তাদের প্রবণতা থাকে। শক্তি নিয়ে ইলেকট্রনগুলো উচ্চতর কক্ষপথের দিকে যেতে চায়, 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ বা এইভাবে বাইরের দিকে যেতে চায় আর কি। তো ইলেকট্রনকে কোনো রকম শক্তি প্রয়োগ করা হয়নি, ঠিক আছে? যদি শক্তি প্রয়োগ করা না হয় তাহলে ইলেকট্রনটা একদম তার নর্মাল স্টেটে থাকবে, সেইটাকেই বলা হয় ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তর। সেই অবস্থা থেকে আমাদের এই শক্তির পরিমাণটা পরিমাপ করতে হবে, কারণ তা না হলে পরিমাপে গণ্ডগোল হবে, তাই জন্য ভূমিস্তর কথাটা লেখা থাকে। তাহলে যেটা করতে হবে আমাদের, মানে সংজ্ঞাটা লিখে নিই আগে, তারপর বলছি যে কোনো মৌলের একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু ব্র্যাকেটে ভূমিস্তরে স্থিত, মানে ভূমিস্তরে আছে এরকম, সর্ববহিস্থ কক্ষের সবথেকে আলগাভাবে বা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে অপসারিত করে 1 একক পজিটিভ মানে ধনাত্মক, পজিটিভ চার্জযুক্ত বা ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন উৎপন্ন করতে প্রয়োজনীয় শক্তি হলো ওই মৌলের আয়নীভবন শক্তি। ঠিক আছে, এটাকে অনেক সময় আয়নীভবন শক্তি না বলে অনেক সময় এটাকে বলা হয় প্রথম আয়নীভবন শক্তি। ঠিক আছে, প্রথম আয়নীভবন শক্তি কেন? ধরো পরমাণুটা যদি এ হয়, এ ফর অ্যাটম, পরমাণুতে আমি কি দেব? শক্তি দেব, পরমাণু প্লাস শক্তি, সেই শক্তিটাকে আমি বলছি আয়োনাইজেশন এনার্জি। শক্তি দিলে পরে পরমাণুটা পাল্টে গিয়ে হয়ে যাবে ক্যাটায়ন,
এবং একটা ইলেকট্রনকে বাইরে ছেড়ে দেবে, ইলেকট্রন লস করবে পরমাণু। এখন অনেক সময় তোমরা এরকম লিখতে পারো যে একটা মৌল পরমাণু মাইনাস ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিল মানে ইলেকট্রন মাইনাস হয়ে গেল, দিয়ে A+ তৈরি হলো। এখন এইটা আমরা এই ইকুয়েশনটা আমরা অ্যাভয়েড করব, এটা আমরা লিখব না। কেন লিখব না? কারণ এটা ম্যাথামেটিক্যালি সম্ভব, এটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যে পরমাণু থেকে ইলেকট্রন বাদ দিলাম মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা বাইরে চলে গেল পরমাণু থেকে। ম্যাথামেটিক্যালি এই ইকুয়েশনটা কারেক্ট, কিন্তু আমরা তো এখানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখছি না, আমরা লিখছি কেমিক্যাল ইকুয়েশন, রাসায়নিক সমীকরণ লিখছি। তাই জন্য আমরা মাইনাস ইলেকট্রন না দিয়ে আমরা উল্টো দিকে প্লাস ইলেকট্রন দেবো, তাহলে ম্যাথামেটিক্যালি কারেক্ট হয়ে গেল। এবং এই যে আমি মাইনাস ইলেকট্রন না লিখে উল্টো দিকে +E লিখলাম, এটাই কনভেনশনালি এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে? তাই আমরা এরকম লিখবো। আর আমরা এখানে IE1 লিখবো। 1 কেন? কারণ প্রথম আয়নীভবন শক্তি। এখন প্রথম দ্বিতীয় মানে কি? এখন অনেক মৌল তো এরকমও আছে যারা 2+ আয়ন তৈরি করে, হাইড্রোজেন H+ আয়ন তৈরি করে, সোডিয়াম Na+ তৈরি করে, কিন্তু ম্যাগনেসিয়াম তো Mg2+ তৈরি করবে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমি যদি লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে যে ম্যাগনেসিয়াম প্রথমে IE1 এই পরিমাণ শক্তি গ্রহণ করলো, করে একটা ইলেকট্রন ছাড়লো এবং ম্যাগনেসিয়াম ক্যাটায়ন তৈরি করলো, প্লাস মানে একক ধনাত্মক 1 একক পজিটিভ চার্জ তৈরি করলো। এবার যদি ম্যাগনেসিয়াম প্লাসটা আবারও সেকেন্ড টাইম আবার কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে যদি ও আরেকটা ইলেকট্রন ছাড়ে, তাহলে Mg2+ হয়ে যাবে। সেই পরিমাণ শক্তিটা অর্থাৎ সেকেন্ড টাইম Mg+ থেকে Mg2+ তৈরি হতে যতটা এনার্জিও নিচ্ছে, যতটা শক্তি নিচ্ছে, সেটাকে আমরা বলি IE2, অর্থাৎ দ্বিতীয় আয়নীভবন শক্তি। ঠিক আছে, এই হয়ে গেল এদের সংজ্ঞা। এইবার সংজ্ঞার মধ্যে অবশ্যই এই ইকুয়েশনটাও ইনক্লুডেড, ঠিক আছে? এবার হচ্ছে আয়নীভবন শক্তির একক, কোন এককে মাপা হয়? এই শক্তিটার একক হচ্ছে কিলোজুল পার মোল, 2 নম্বর হচ্ছে কিলো ক্যালোরি পার মোল। মোল মানে নিশ্চয়ই তোমরা জানো, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক তুমি পরমাণু নিয়েছো এবং প্রত্যেকটা পরমাণুই কী করবে? একটা করে ইলেকট্রন ছাড়বে এবং অ্যাভোগাড্রো সংখ্যক এই A+ তৈরি করবে। সেই সময় যতটা এনার্জি লাগছে সেই পরিমাণটাকে আমরা এই কিলোজুল বা কিলো ক্যালোরি একক দিয়ে প্রকাশ করি। আর যদি আমি একটা পরমাণুর ক্ষেত্রে আলোচনা করি, যে একটাই পরমাণু, সে খালি ইলেকট্রন ছেড়ে এ থেকে A+ হয়েছে এবং এতটা এনার্জি সে নিয়েছে, সেই ক্ষেত্রে কতটা এনার্জিও নিয়েছে সেই এনার্জিটার একক আমরা এই কিলো ক্যালোরি বা কিলো জুলে প্রকাশ করি না, তখন আমরা প্রকাশ করি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ঠিক আছে, ন্যাচারালি এটা বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন ভোল্ট যেহেতু একটার জন্য, আর কিলো ক্যালোরি এগুলো যেহেতু 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে একটা হিউজ একটা নাম্বার, সেইটার জন্য। সুতরাং ইলেকট্রন ভোল্ট এককটা একটা ছোট একক, আর কিলোজুল বা কিলো ক্যালোরি এককটা একটা অনেক বড় একক। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক, এই যে জুল আছে, কিলো জুল, অ্যাকচুয়ালি জুল হচ্ছে ইলেকট্রন ভোল্টের সঙ্গে যদি আমরা এরকম করি 1.6 10⁻⁻19, দেখো 1 ভোল্ট 1 ইলেকট্রন ভোল্ট মানে অ্যাকচুয়ালি 10⁻⁻19 জুল। ঠিক আছে, সুতরাং জুলের তুলনায় ইলেকট্রন ভোল্ট কতটা ছোট নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সেজন্যই একটা পরমাণুর কথা যখন আমরা আলোচনা করি তখন আমরা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এই একক ব্যবহার করি, আর 1 মোলের জন্য হলে জুল থেকে আরও 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে চলে যাই আমরা, কিলো জুল বা কিলো ক্যালোরি। তাহলে এবার এখানেও আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এটা, আর 2 নম্বর হচ্ছে ওই আগেরটার মতোই পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কীভাবে পাল্টায়। তাহলে ডিপেন্ড করে কোন কোন বিষয়ের উপর? নির্ভর করে, আয়নাইজেশন শক্তি নির্ভর করে 1 নম্বর পারমাণবিক ব্যাসার্ধের উপরে, আর 2 নম্বর নিউক্লিয়াসের চার্জের উপরে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ খুব ভালো করে লক্ষ্য করো,
দুটো যদি কক্ষপথ থাকে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এতটা, নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের দূরত্ব। আরেকটা পরমাণু নিয়েছো যেখানে একটাই কক্ষপথ আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? এটার বেশি। পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আমাকে তো ইলেকট্রনটাকে বাইরে বের করতে হবে কোত্থেকে? লাস্ট কক্ষ থেকেই তো বাইরে বের করবো আমি। তাহলে এই ইলেকট্রনের সঙ্গে যেহেতু দূরত্ব বেশি, নিউক্লিয়াসের দূরত্ব বাড়লে আকর্ষণ কী হবে? কম হবে। অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা অনেক কম পরিমাণে আকর্ষিত হয়েছে, মানে হালকা করে আকর্ষণ করে রয়েছে। তাহলে আমি যদি একে বাইরে পাঠাতে চাই, শক্তি তো দিতেই হবে, শক্তি দিতে হবে একটা। কিন্তু আমি যদি এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি, এখানে বাইরের কক্ষ, প্রথম কক্ষটাই তো বাইরের কক্ষ, কিন্তু এর যেহেতু ডিস্টেন্স কম, তাহলে এখানে আকর্ষণ বলটা কি অনেক বেশি, মানে নিউক্লিয়াস অনেক বেশি করে একে টানছে। তাহলে আমাকে যদি একে বাইরে বের করতে হয় তাহলে আমাকে উল্টো দিকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে যার পারমাণবিক ব্যাসার্ধ কম সেখানে বেশি শক্তি প্রয়োগ করতে হবে ইলেকট্রনকে বাইরে বের করে ক্যাটায়ন তৈরি করার জন্য। আর যেখানে পারমাণবিক ব্যাসার্ধ বেশি, পারমাণবিক ব্যাসার্ধ বেশি মানে যেহেতু এখানে আকর্ষণটা কম, তাই আমাকে কম শক্তি প্রয়োগ করেই আমি এটাকে বাইরে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে কম শক্তি প্রয়োগ করা মানে এর ভ্যালু কী হবে? কম হয়ে যাবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যখন কম তখন আয়নাইজেশন শক্তির ভ্যালু বেশি, বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে। আর যখন ব্যাসার্ধ বেশি তখন কম শক্তি প্রয়োগ করেই কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো পারমাণবিক ব্যাসার্ধের সঙ্গে এটা ব্যস্তানুপাতিক। সো দিস ভ্যারিজ উইথ 1/IE। যত ব্যাসার্ধ কম হবে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, তত বেশি বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করে ওকে বাইরে বের করতে হবে। আর ব্যাসার্ধ বাড়লে কম শক্তি প্রয়োগ করেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। ভাবো তুমি নিউক্লিয়াসের চার্জ। এবার আমি যদি এটা মনে করি যে দুটো পরমাণুতেই একটা করেই কক্ষপথ আছে, এবার এখানে চার্জ হচ্ছে 10 একক, এখানে চার্জ হচ্ছে 15 একক, কথার কথা। তাহলে 15টা যদি প্রোটন থাকে আর এখানে যদি 10টা প্রোটন থাকে, তাহলে কোন নিউক্লিয়াসটা ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করবে? এখানে 15টা প্রোটনের পাওয়ার নিশ্চয়ই অনেক বেশি, 15টা প্রোটন ইলেকট্রনকে অনেক স্ট্রংলি আকর্ষণ করবে। তাহলে একে যদি আমি বাইরে বের করতে চাই তাহলে আমাকেও উল্টো দিকে বেশি শক্তি প্রয়োগ করে একে বাইরে বের করতে হবে, তাই না? ওই দড়ি টানটানি খেলার মতন মনে করার চেষ্টা করতে পারো যে এখানে 15 জন এদিকে টানছে একে ইলেকট্রনকে, তাহলে উল্টো দিকে যারা টানবে তাদেরও এর থেকে বেশি শক্তি প্রয়োগ করে যেতে হবে। কিন্তু এর ক্ষেত্রে কী হবে? এ তো মাত্র 10 ইউনিট শক্তি দিয়ে টানছে, তাহলে 10-এর থেকে সামান্য বেশি হলেই এর বাইরে চলে যাবে ইলেকট্রনটা, তাই না? উল্টো দিকে যদি 10-এর থেকে বেশি হয়, কিন্তু এখানে 15-র থেকে বেশি হতে হবে। তাহলে যত ইলেকট্রনের চার্জ বাড়ছে তত আমাকেও বেশি করে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়লে আয়নাইজেশন শক্তির মানও আমাকে বাড়াতে হবে, বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এটার সঙ্গে কী হবে? সমানুপাতিক হয়ে যাবে। সো দিস ভ্যারিজ উইথ IE। বোঝানো গেল আশা করা যায়। এইবার আমরা কী করবো দেখো, আমি এগুলো কিন্তু লিখলাম না, মানে এই যে এর সঙ্গে কেন কমে যায়, এর সঙ্গে কেন বেড়ে যায়, এইগুলো যা আমি বললাম সেইটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে বা একটু আগের থেকে দেখে ব্যাপারটা লিখে নিতে পারো। এবার আমরা দেখবো যে পর্যায় আর শ্রেণী বরাবর কীভাবে পাল্টায়। পর্যায় বরাবর মানে হচ্ছে তাহলে বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি। দেখো গ্রুপ 2-তে দ্বিতীয় পর্যায়, গ্রুপ 2, সেখানে সবথেকে বাঁ দিকে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন। আর তৃতীয় পর্যায়ে কে কে আছে সবার আগে বলো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। এবার যত আমরা ডান দিকে যাচ্ছি তত পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমছে। কারণটা আগে আমরা এক্সপ্লেন করেছি পারমাণবিক ব্যাসার্ধ পড়ার সময়। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে IE বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক, জাস্ট একটু আগেই বললাম। তাহলে IE বেড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের চার্জও বাড়ছে। দেখো 3, 4, 5 না, পরমাণু ক্রমাঙ্ক তো ক্রমশ বাড়ছে, সুতরাং নিউক্লিয়াসের চার্জও বাড়ছে। নিউক্লিয়াসের চার্জ বাড়লেও IE বাড়বে। সুতরাং নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি এবং পারমাণবিক সংখ্যার হ্রাস
দুটো ফ্যাক্টরি কি চাইছে না আইই ভ্যালু বাড়াতে চাইছে যত আমরা ডান দিকে যাচ্ছি, তাই যত ডান দিকে যাই তত মৌলগুলোর আইই ভ্যালু ক্রমশ বাড়তে থাকে। তাই আমরা এখানে লিখব যে বাম দিক থেকে ডান দিকে গেলে আইই এর মান ক্রমশ বৃদ্ধি পায়। যদিও এখানে একটা এক্সেপশন আছে, ক্রমশ বৃদ্ধি পায় মানে হচ্ছে ক্রমশ বাড়ছে, তাহলে সব থেকে কম কার লিথিয়ামের, লেস দেন দিলাম, তাহলে যত ওই দিকে যাচ্ছি তত বাড়ছে ভ্যালু। এখন যদি আমরা এরকম লিখি পুরো ব্যাপারটা তাহলে না এখানে একটু ভুল হয়, বুঝলে তো। এখানে একটা এক্সেপশনাল কেস আছে, এখানে এই বেরিলিয়াম আর বোরন এখানে একটা গন্ডগোল হয়, মানে বেরিলিয়ামের থেকে বোরনের আইই ভ্যালু বেশি হয় না, কম হয়, মানে ব্যতিক্রম। আর একই ঘটনা ঘটে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে। এবার এই যে ব্যতিক্রমী ঘটনাগুলো এইগুলো কেন ঘটে তার কারণটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং আমাদের খালি এটুকু মনে রাখতে হবে। তাহলে সঠিক অর্ডার কী হবে, লিথিয়াম, বেরিলিয়ামের বদলে লিখবো বোরন, এ আগে চলে আসলো, তারপর দেখো কার্বন, আবারও এই দুজনের মধ্যে অক্সিজেন আগে চলে আসলো, নাইট্রোজেন, ফ্লুরিন আর নিয়ন। ঠিক আছে, একই ঘটনা এখানেও ঘটে। এখানে কি হচ্ছে, যদি আমি এরকম লিখে দিই একদম স্ট্রেট কাট, যত ডান দিকে যাচ্ছি বাড়ছে, তাহলে এখানে ভুল হবে। এখানেও এই দেখো এখানে কী হয়েছিল দ্বিতীয় পর্যায়ে, সে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় আর তৃতীয় জনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছিলো না, সেটা এখানেও হবে। এবং এই দুজনের মধ্যে হয়েছিল, অর্থাৎ 1 2 3 4 5, পঞ্চম আর ষষ্ঠ এখানেও তাই হবে, 1 2 3 4 5, এই পঞ্চম আর ষষ্ঠর মধ্যে আবার এখানেও ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে সঠিক অর্ডারটা হবে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়ামের জায়গায় লিখবো অ্যালুমিনিয়াম, সিলিকন হয়ে গেল, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের ইনকারেক্ট আর এইটা হয়ে যাবে কারেক্ট। এবার এখান থেকে কোয়েশ্চেন কীরকম আসবে পরীক্ষায়, এই এতগুলোর মধ্যে 3-4টে দিয়ে দেবে, বলবে যে আইইর সঠিক ক্রম লেখো। ঠিক আছে, এক্সাম্পলটা আমি ওপরে লিখছি, দেখো এরকম দেবে। ধরো কোয়েশ্চেন দিল অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম আর ধরো সালফার, এই 5 জনকে আইইর ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোটো থেকে বড় সাজাও। কি করব আমরা, সবার আগে হচ্ছে এরা পর্যায় সারণীতে কীভাবে রয়েছে, বাঁ দিক থেকে ডান দিকে কীভাবে এরা রয়েছে সেইটা মনে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বাঁ দিকে ম্যাগনেসিয়াম থাকবে গ্রুপ 2, তারপরে থাকবে অ্যালুমিনিয়াম গ্রুপ 13, তারপর সিলিকন গ্রুপ 14, ফসফরাস গ্রুপ 15 আর সালফার 16। এবার আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই সেকেন্ড আর থার্ড ম্যানের মধ্যে ইন্টারচেঞ্জ হয় আর এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। তাহলে সঠিক আনসারটা যেটা হবে সেটা হচ্ছে কী লিখবো আমরা, অ্যালুমিনিয়ামের সব থেকে কম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন থাকবে, তারপর সালফার, তারপর ফসফরাস। অর্থাৎ এই যে এক্সেপশানগুলো বা সেকেন্ড পিরিয়ডে এই যে এক্সেপশানগুলো এইগুলো একটু মাথায় রাখতে হবে। তা না হলে আমরা কি করব, যদি এইটা মাথায় না থাকে তাহলে আমরা সরাসরি যে এমনি জানবো যে বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে ভ্যালু ক্রমশ বাড়ে, তাই আমরা একদম পরপর সব লেস দেন সাইন দিয়ে দেবো, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আশা করা যায় কোশ্চেনটা কীরকম হবে বোঝাতে পারলাম। একই রকম কোশ্চেন এইখান থেকে তোমরা এখান থেকে 3-4টে করে নিজের মতন করে মৌল নেবে, নিয়ে কোশ্চেন তৈরি করবে, উত্তর তৈরি করবে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি লিখে দিই সেটা, একটা কোশ্চেন এরকম আসে যে পর্যায় সারণীতে সবথেকে বেশি আইই কোন মৌলের আর সবথেকে কম আইই কোন মৌলের। তাহলে সর্বাপেক্ষা বেশি আইই, একটা জিনিস এখানে বলি সেটা হচ্ছে আইই মানে হচ্ছে কিন্তু আইই 1 প্রথমটার কথাই বলা হচ্ছে, আইই 2-3 গল্প আমাদের নেই সিলেবাসে। তাহলে সবথেকে বেশি আইই কোন মৌলের হয়, হিলিয়াম, যেহেতু সব থেকে ডান দিকে থাকবে তাই ওদের ভ্যালু সব থেকে বেশি। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসগুলো কীরকম থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন এরকম থাকে না। এবার এরা যদি সব থেকে ডান দিকে, তাহলে যে কোনো পর্যায়ে এদের আইই সব থেকে বেশি হয়। এবার ওপর থেকে নিচে নামলে আবার কী হবে, ভ্যালু কমতে থাকবে, তাই সব থেকে বেশি কার হবে, হিলিয়ামের। ঠিক আছে, আর সর্বাপেক্ষা কম কার,
উপর থেকে নিচে নামলে কমে, তাহলে সব থেকে কম কার হবে? যে নিচে থাকবে এবং যে বাঁ দিকে থাকবে, তাই না? বাঁ দিক থেকে ডান দিকে গেলে তো বেড়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকে এবং নিচে কে থাকবে? সিজিয়াম। ক্ষার ধাতুর মধ্যে সিজিয়াম হচ্ছে সবথেকে কম আইই সম্পন্ন মৌল। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, সিজিয়ামের নিচে ফ্রান্সিয়াম আছে এফআর, কিন্তু যেহেতু ফ্রান্সিয়ামটা তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌলকে এই পিরিয়ডিক যে ট্রেন্ড অর্থাৎ পর্যায়গত যে পরিবর্তনটা, এই পরিবর্তনগুলো যখন মাপা হয় বা পরিমাপ করা হয় বা তুলনা করা হয়, তখন ওই তেজস্ক্রিয় মৌলগুলোকে এর বাইরে রাখা হয়। এখন যদি তুমি কোনো কোয়েশ্চেনে যদি তুমি অপশানে যদি দেখো যে সবথেকে কম আইই সম্পন্ন মৌল কোনটা, 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে একটা সিজিয়ামও আছে আর একটা ফ্রান্সিয়ামও আছে, তখন কিন্তু ফ্রান্সিয়ামটাই হবে উত্তর, ঠিক আছে? আর যদি ফ্রান্সিয়াম না থাকে তাহলে সিজিয়াম, এবং সাধারণভাবে এটাই লেখা থাকে, ঠিক আছে? তো এইবার আমরা আসছি, এটা হয়েছে পর্যায়গত হয়ে গেল, এবার শ্রেণীগত পরিবর্তনটা কীভাবে হয় সেটা দেখি। শ্রেণী বরাবর দেখো, শ্রেণী বরাবর কী হচ্ছে? উপর থেকে নিচে নামলে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, তাই তো? কেন? কারণ আমি যদি গ্রুপ 1 বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই তো? 3, 11, 19 ক্রমশ বাড়ছে, 37, সম্ভবত এটা 55। তাহলে যদি বাড়ে নিউক্লিয়াসের চার্জ বাড়লে কী হবে? আকর্ষণ বাড়ছে, তার মানে আইই বাড়বে, নিউক্লিয়াসের চার্জের সঙ্গে সমানুপাতিক ছিল। আবার পারমাণবিক আকারও তো বাড়ছে, পারমাণবিক আকার বৃদ্ধির জন্য আইই ভ্যালু কী হবে? কমবে। তাহলে এখানে দুখানা অপোজিট ফ্যাক্টর, আবার পারমাণবিক ব্যাসার্ধের মতোই, সেখানে যখন আমরা কম্পেয়ার করেছিলাম দেখেছিলাম দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করছে। এক্ষেত্রে কি হয় দেখো, পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি হয় তাহলে আইই কী হবে? আইই কমবে তো। আর নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি হয় তাহলে আইই বাড়বে, এটা আমরা একটু আগে দেখলাম। এবার এইখানে এই ফ্যাক্টরটা বেশি ডমিনেট করে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধিটা ডমিনেট করে, মানে ওর বৃদ্ধিটা বেশি হয়, তাহলে আইই কমে যাওয়াটাও বেশি করে হয়, সুতরাং ফাইনালি আইই ভ্যালু কমে যায়, ঠিক আছে? তাহলে এটা যদি ডমিনেটিং, তাহলে সামগ্রিকভাবে কি হয়? উপর থেকে নিচে নামলে আইই এর মান হ্রাস পায়, ঠিক আছে? কোয়েশ্চেন এরকম আসতে পারে পরীক্ষায়। কোয়েশ্চেন ধরো বেরিলিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আইই এর সঠিক ক্রমে সাজাও। তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে সব থেকে উপরে বেরিলিয়াম, সব থেকে ওর ভ্যালু কী হবে? বেশি হবে, বেশি হবে, যত উপর থেকে নিচে নামবো ভ্যালু কমতে থাকবে, তাহলে সব থেকে বেশি বেরিলিয়াম। তারপরে এদের মধ্যে কে থাকে বলো? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম। এদের মাঝখানে অবশ্য স্ট্রনশিয়ামও আছে, সেটা কোয়েশ্চেনে নেই বলে আনসারেও নেই, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন ধরো এরকম হতে পারে, ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন। তাহলে উপর থেকে নিচে নামলে সবার উপরে কে আছে? ফ্লুরিন, তাহলে ওর আইই সব থেকে বেশি, ঠিক আছে? তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? আবারও আগের মতোই গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 17 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোও একই রকম। তা এই হচ্ছে আমাদের আইই সংক্রান্ত যাবতীয় আলোচনা এবং কোয়েশ্চেন কিরাম আসে সেই সংক্রান্ত আলোচনা। আজকের ভিডিও এইটুকুই থাকবে। শেষ করার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও দেখতে থাকো। ওকে।